হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা রাজ্য সহ কেন্দ্র সরকারের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় সেগুলিকে মাথায় রেখে ইতিহাসের একটা ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি। দেখো, এই হচ্ছে ইতিহাসের সিলেবাস। আর আমরা এখন প্রাচীন ভারতের ইতিহাসে আছি। আর আমাদের টপিক নাম্বার 1.15 কুষাণ সাম্রাজ্য পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। আর এর আগের ক্লাসে আমরা এই কুষাণ সাম্রাজ্য, শক সাম্রাজ্য, ভারতের ইন্ডো গ্রিক রাজ্য আর ভারতের ব্রাহ্মণ রাজ্য মানে মৌর্যোত্তর কাল থেকে যতগুলো এমসিকিউ ছিল সেগুলিকে আমরা প্র্যাকটিস করে নিয়েছি। আর এর সাথে আমরা সঙ্গম কালের এমসিকিউ গুলিকেও প্র্যাকটিস করে নিয়েছিলাম। ঠিক আছে, তো আজ আমরা নতুন একটা টপিক নাম্বার 1.16 গুপ্ত সাম্রাজ্য, আর এর সাথেই আমরা টপিক নাম্বার 1.17 পুষ্যভূতি বংশ বা বর্ধন বংশটাকেও শুরু করব। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ সিলেবাস প্রায় শেষের দিকে চলে এসছে আর তিনটে টপিক পড়ে আছে। এবার দেখো, দক্ষিণ ভারতের রাজবংশ, এটা বড়, ঠিক আছে, বড় টপিক। তো এটাকে করতে একদিন লাগবে। ঠিক আছে, তো একদিনে যেভাবে দুটো করে টপিক কভার করছি এর ক্ষেত্রে হবে না, এটা যথেষ্ট বড়। তো একদিনের জন্য আর পরে থাকলো দুটো টপিক, সীমাবর্তী রাজবংশের উদয় আর রাজপুত রাজবংশের উদয়। তো দেখি কিরকম কি সাইজ হয়, সেই অনুযায়ী ডিসাইড করবো। একদিনে হবে না, 2 দিনে হবে। তো মোটামুটি ধরে রাখো 3 দিন লাগবে। আর এদের এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে 3 দিন। তো 3 3 6 দিন। তো 6 দিনে তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসের সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, গুপ্ত সাম্রাজ্য, টপিক নম্বর 1.16। তো গুপ্ত সাম্রাজ্যের উদয় 3য় শতাব্দীর শেষে প্রয়াগের কাছে কৌশাম্বিতে হয়েছিল। আর গুপ্ত বংশের স্থাপনা কে করেছিলেন? তো শ্রীগুপ্ত। দেখো, আমি বারবার বলছি যখনই পড়াচ্ছি যে প্রত্যেকটা রাজবংশের কে স্থাপনা করেছিল, কোনো প্রতাপশালী রাজা থাকলে তার নাম, আর শেষ রাজা, কমসে কম এই 3টে রাজার নাম মনে রাখবে। ঠিক আছে, আর এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ওকে, তো গুপ্ত বংশের স্থাপনা শ্রীগুপ্ত করেছিলেন। আর তিনি 240 থেকে 280 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন, সিংহাসনে ছিলেন। শ্রীগুপ্তের উত্তরাধিকারী ঘটোৎকচ হয়েছিলেন, আর ঘটোৎকচ 280 থেকে 320 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে বসছিলেন। নেক্সট হচ্ছে গুপ্ত বংশের প্রথম মহান সম্রাট চন্দ্রগুপ্ত প্রথম ছিলেন। এবার দেখো, একটা হয় চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। আর এখানে কি বলছে? চন্দ্রগুপ্ত প্রথম। তো চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত প্রথম আর চন্দ্রগুপ্ত দ্বিতীয়, এগুলোকে মিক্স করো না। ঠিক আছে, অনেকজনা মিক্স করে দেয়। চন্দ্রগুপ্ত মৌর্যটা হচ্ছে মৌর্য বংশের, আর চন্দ্রগুপ্ত প্রথম আর চন্দ্রগুপ্ত দ্বিতীয় এনারা হচ্ছেন গুপ্ত সাম্রাজ্যের। ঠিক আছে, গুপ্ত বংশের। ওকে, মাথায় থাকবে। তো গুপ্ত বংশের প্রথম মহান সম্রাট চন্দ্রগুপ্ত প্রথম ছিলেন। তিনি 320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। আর তিনি লিচ্ছবীর রাজকুমারী দেবীর সঙ্গে বিবাহ করেন। আর তিনি মহারাজাধিরাজ উপাধি ধারণ করেন। তো এই উপাধিগুলো থেকেও এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো চন্দ্রগুপ্ত প্রথম মহারাজাধিরাজ উপাধি ধারণ করেন, আর তিনি লিচ্ছবির যে রাজকুমারী দেবী ওনার সাথে বিবাহ করেছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে গুপ্ত সম্বতের শুরু চন্দ্রগুপ্ত প্রথম করেন। ইম্পর্টেন্ট, সময়টা কি ছিল? 319 থেকে 320 খ্রিস্টাব্দে। তো আমরা যখন মৌর্যোত্তর কালের এমসিকিউ সলভ করছিলাম, তো সেখানে আমরা শক সম্বত, বিক্রম সম্বত, তারপর গুপ্ত সম্বত আর কলি সম্বতের একটা লিস্ট দেখেছিলাম। মনে পড়লো? তো বলো, যদি মনে থাকে বিক্রম সম্বতের সময়কালটা কি ছিল জানাও, শকেরটাও জানাও, আর কলি সম্বত এটাও জানাও। ওকে, তো গুপ্ত সম্বত, গুপ্ত সম্বতের শুরু চন্দ্রগুপ্ত প্রথম করেন। সময়টা ছিল 319 থেকে 320 খ্রিস্টাব্দে। চন্দ্রগুপ্ত প্রথমের উত্তরাধিকারী সমুদ্রগুপ্ত হন, আর তিনি 335 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি আর্যাবর্তের 9 জন শাসক এবং দক্ষিণাবতের 12 জন শাসককে পরাজিত করেন। আর এই বিজয়গুলির জন্যই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। তো এখান থেকেও কোশ্চেন ফ্রেম করে যে নিম্নের কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? তো আনসার হবে সমুদ্রগুপ্তকে। আর এই সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত প্রথমের উত্তরাধিকারী ছিলেন। তিনি 335 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। তাকে ভারতের নেপোলিয়ন কেন বলা হয়? তো তিনি আর্যাবর্তের 9 জন শাসক এবং দক্ষিণাবতের 12 জন শাসককে পরাজিত করেছিলেন। তো এই যে পরাজয়গুলি করেছিলেন, হারিয়েছিলেন, এই যুদ্ধের বিজয়গুলির কারণেই তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। মাথায় থাকবে। আগে বাড়ছি।
নেক্সট হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন ছিলেন। আর এই নামটা ইম্পর্টেন্ট, কেমন, কে কার সভাকবি ছিলেন ওখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি বা রাজকবি ছিলেন। তিনি এলাহাবাদ বা প্রয়াগ প্রশস্তি রচনা করেছিলেন। তো এলাহাবাদের বর্তমান নাম কি? প্রয়াগ, উত্তরপ্রদেশে রয়েছে, তাই তো। তো এলাহাবাদ বা প্রয়াগ প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন। মাথায় রাখবে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে, কেমন। আর ইজি বটে, এগুলো তো ছোট থেকেই পড়ছো, কোনো টাফ না। নেক্সট হচ্ছে সমুদ্রগুপ্ত বিষ্ণুর উপাসক ছিলেন। দেখো, এর আগে যে সমস্ত রাজাগুলি ছিলেন তারা কেউ জৈন ধর্ম গ্রহণ করছিলেন, কেউ বৌদ্ধ, ঠিক আছে। তো মাথায় রাখবে, সমুদ্রগুপ্ত জৈন বৌদ্ধ ওসব কিছু ছিল না, পিওর হিন্দু ছিল, ঠিক আছে। বিষ্ণুর উপাসক ছিলেন। সমুদ্রগুপ্ত অশ্বমেধ কর্তার উপাধি ধারণ করেছিলেন। তো একটু আগে দেখলাম যে চন্দ্রগুপ্ত প্রথম মহারাজাধিরাজের উপাধি ধারণ করেছিলেন, আর সমুদ্রগুপ্ত অশ্বমেধ কর্তার, ঠিক আছে, মাথায় রাখবে এগুলো, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো সমুদ্রগুপ্ত অশ্বমেধ কর্তার উপাধি ধারণ করেছিলেন, আর এর সাথে সাথে বিক্রমাঙ্ক, ঠিক আছে, বিক্রমাঙ্কেরও উপাধি ধারণ করেন। আর সমুদ্রগুপ্তকে কবিরাজও বলা হয়। তো অশ্বমেধ কর্তা, বিক্রমাঙ্ক আর কবিরাজ, এই তিনটে নাম কার সাথে সম্বন্ধিত? সমুদ্রগুপ্তের সাথে, ঠিক আছে, মাথায় রাখবে। সমুদ্রগুপ্ত সঙ্গীত প্রেমিক ছিলেন, আর এর অনুমান তার মুদ্রার উপর অঙ্কিত বিনা বাদনরত চিত্রের সাহায্যে করা হয়। ওকে। নেক্সট হচ্ছে সমুদ্রগুপ্তের উত্তরাধিকারী চন্দ্রগুপ্ত দ্বিতীয় ছিলেন। তিনি 380 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তো দেখো, চন্দ্রগুপ্ত প্রথম, তারপর সমুদ্রগুপ্ত, আর তারপর চন্দ্রগুপ্ত দ্বিতীয়, ঠিক আছে। তো প্রথম চন্দ্রগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্তর মাঝে কে আছে? সমুদ্রগুপ্ত। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে? প্রথম চন্দ্রগুপ্তের নাতি, তাই তো, দাদু হচ্ছে। আর সমুদ্রগুপ্ত কে? প্রথম চন্দ্রগুপ্তের বেটা, পুত্র। ওকে। তো গড়বড় করো না, ঠিক আছে, কার পর কে আছে উদরপিণ্ডি বুধুর ঘাড়ে করে দিও না। ওকে। তো সমুদ্রগুপ্তের উত্তরাধিকারী চন্দ্রগুপ্ত দ্বিতীয় ছিলেন। তিনি 380 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। চন্দ্রগুপ্ত দ্বিতীয় শাসনকালে চীনা বৌদ্ধ যাত্রী ফাহিয়ান ভারতে এসেছিলেন। এগেন ইম্পর্টেন্ট। তো কোন যাত্রী কোন রাজার শাসনকালে এসেছিলেন, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ফাহিয়ান কার সময় এসেছিলেন, হিউয়েন সাং কার সময় এসেছিলেন? তো ফাহিয়ান চন্দ্রগুপ্ত দ্বিতীয় শাসনকালে এসেছিলেন, আর হিউয়েন সাং হর্ষবর্ধনের। আর এই কোয়েশ্চেনটা এসেও ছিল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি না গ্রুপ ডি এর এক্সাম এসেছিল, ঠিক আছে। তো আমি তো একটা এক্সামের নাম নিচ্ছি, যখন এমসিকিউ প্র্যাকটিস সেট করবো না এরপরে দেখতে পাবে কত এক্সামে এসছে এগুলো, আর এর পরে যে এক্সামগুলি হবে ওখানেও আসবে। ওই জন্য বলছি ঠিকঠাক করে মাথায় রাখবে। খুব বেশি পয়েন্ট নেই, বাট যে পয়েন্টগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে পিপিটিতে সেই পয়েন্টগুলোকেই সামিল করা হয়েছে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আলতু ফালতু অনেক কিছু আছে পড়ার মতো, সবকিছু পড়তে গেলে 5 বছর লাগবে সিলেবাস কমপ্লিট করতে, ঠিক। তো অত পড়ে কি হবে? তো আমরা ওই পণ্ডিত হওয়ার জন্য পড়ছি না, ঠিক আছে, যে সব কিছু পড়ে একদম পণ্ডিত হয়ে বসে থাকবে। অত কিছু পণ্ডিতগিরি করে লাভ নেই। পরীক্ষাটা পাশ করার জন্য যে পয়েন্টগুলো জানা দরকার সেগুলো করব, ঠিক আছে, আর সময় বাঁচিয়ে সেই পয়েন্টগুলোকে বারবার রিভিশন করব। তো 10 বছরের বিভিন্ন এক্সামের পিওয়াইকিউ ঘেঁটে এই ক্লাসের ডিজাইনটা করা হয়েছে, ঠিক আছে। সমস্ত রকম কোয়েশ্চেনগুলোকে ঠিকঠাক করে বিশ্লেষণ করে তারপর ডিজাইনটা করা হয়েছে, ঠিক আছে, এমনি এমনি করে দেওয়া হয়নি। তো যে পয়েন্টগুলো আসে সেই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসবেই আসবে, মিলিয়ে নিও, ঠিক আছে। আর এর বাইরে কিছু হয় না। ওকে। দেখো, চন্দ্রগুপ্ত দ্বিতীয় শাসনকালে চীনা বৌদ্ধ যাত্রী ফাহিয়ান ভারতে এসেছিলেন। নেক্সট হচ্ছে শকেদের উপর বিজয় পাওয়ার পর চন্দ্রগুপ্ত দ্বিতীয় রূপার মুদ্রার প্রচলন করেছিলেন। তো রূপার মুদ্রার প্রচলন চন্দ্রগুপ্ত দ্বিতীয় করেছিলেন, আর কি জন্য করেছিলেন? শকেদের উপর বিজয় পাওয়ার পরে, ঠিক আছে। নেক্সট হচ্ছে চন্দ্রগুপ্ত দ্বিতীয় উত্তরাধিকারী কুমারগুপ্ত প্রথম বা গোবিন্দগুপ্ত ছিলেন, আর তিনি 415 থেকে 454 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন, ঠিক আছে। তো কুমারগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের উত্তরাধিকারী ছিলেন। ওকে, চন্দ্রগুপ্ত প্রথম, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, তারপর কুমারগুপ্ত প্রথম বা গোবিন্দগুপ্ত। ওকে, ক্রমটা মাথায় থাকবে। চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা কুমারগুপ্ত করেছিলেন। তো কি বললাম যে পিপিটিতে যে সমস্ত পয়েন্টগুলোকে সামিল করা হয়েছে সেগুলো সবই ইম্পর্টেন্ট। তো এমনি এমনি হাওয়াবাজি করে কথাগুলো বলা হয় না, ঠিক আছে, কথাগুলোর মাথা মুন্ডু থাকে, বেস থাকে, আর দেখতেই পাচ্ছ কত ইম্পর্টেন্ট।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা কে করেছিলেন? আর এটা কতবার এক্সামে আসে জানো? যখন এমসিকিউ সলভ করাবো দেখে নিও, প্রচুর ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা কুমারগুপ্ত করেছিলেন। কুমারগুপ্ত প্রথমের উত্তরাধিকারী স্কন্দগুপ্ত হয়েছিলেন, আর তিনি 455 থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তো শ্রীগুপ্ত, তারপর ঘটোৎকচ, তারপর চন্দ্রগুপ্ত প্রথম, তারপর সমুদ্রগুপ্ত, তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তারপর কুমারগুপ্ত, কুমারগুপ্ত প্রথম, তারপর স্কন্দগুপ্ত। ক্রমগুলোকে মাথায় রাখবে। ওকে, দেখো নেক্সট হচ্ছে স্কন্দগুপ্ত গিরনার পর্বতে অবস্থিত সুদর্শন ঝিলের পুনরুদ্ধার করিয়েছিলেন। আচ্ছা, স্কন্দগুপ্ত তো পুনরুদ্ধার করিয়েছিলেন। এর আগের টপিকে আমরা দেখেছিলাম আরেকজন শাসক কে ছিলেন যিনি এই সুদর্শন ঝিলের পুনরুদ্ধার করিয়েছিলেন। বলো তো কে ছিলেন? কি হবে জানো এটা? আরেকজন শাসক কে ছিলেন যিনি এই সুদর্শন ঝিলের পুনরুদ্ধার করিয়েছিলেন? আর এই সুদর্শন ঝিলের নির্মাণ কে করেছিলেন এটা বলো তো। অপশন এ মৌর্য শাসক, অপশন বি শুঙ্গ শাসক, অপশন সি সাতবাহন শাসক, না অপশন ডি কণ্ব শাসক। কোন শাসকেরা সুদর্শন ঝিলের নির্মাণ করিয়েছিলেন? আর এর আগে কোন শাসক সুদর্শন ঝিলের পুনরুদ্ধার করিয়েছিলেন এটা আমাকে জানাও। ঠিক আছে, এগুলো সব ক্লাসে করানো হয়ে গেছে। দেখো এমনটা করো না যে আমি তোমাদের ক্লাসটা আগে কন্টিনিউ করব আর পিছনে যেগুলো পড়ানো হয়েছে সেগুলোকে ভুলে বসে থাকবে। এমনটা করলে কিন্তু চলবে না। এগুলো সব আমরা আগের ক্লাসে কভার করে নিয়েছি। ঠিক আছে, বলো কি হবে? সুদর্শন ঝিলের পুনরুদ্ধার কে করিয়েছিলেন? অপশন দেব? ঠিক আছে, অপশনই নাও। তো অপশন এ রুদ্রদমন, অপশন বি চন্দ্রগুপ্ত প্রথম, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি কুমারগুপ্ত। বলো কি হবে এই চারটের মধ্যে একটা? আর সুদর্শন ঝিলের নির্মাণ কারা করিয়েছিলেন? গুপ্ত শাসক, শুঙ্গ শাসক, সাতবাহন শাসক, না কণ্ব শাসকেরা? বলো কি হবে? আগে বাড়ছি। তো স্কন্দগুপ্ত গিরনার পর্বতে অবস্থিত সুদর্শন ঝিলের পুনরুদ্ধার করিয়েছিলেন। স্কন্দগুপ্ত পর্ণদত্তকে সৌরাষ্ট্রের গভর্নর নিযুক্ত করেছিলেন। এগেন ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, নামটা মাথায় রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসে। স্কন্দগুপ্ত পর্ণদত্তকে সৌরাষ্ট্রের গভর্নর নিযুক্ত করেছিলেন। নেক্সট হচ্ছে স্কন্দগুপ্তের শাসনকালেই হুনদের আক্রমণ হয়েছিল। সিংহাসনে বসার পরই তিনি দুর্ধর্ষ হুন জাতির আক্রমণ প্রতিহত করেন এবং তাদের পরাজিত করে ভারতে গুপ্ত সাম্রাজ্যের গৌরব রক্ষা করেন। ঠিক আছে, তো স্কন্দগুপ্তের শাসনকালেই হুনদের আক্রমণ হয়েছিল। সিংহাসনে বসার মানে সিংহাসন আরোহণের পরেই তিনি দুর্ধর্ষ হুন জাতির আক্রমণ প্রতিহত করেন এবং তাদেরকে পরাজিত করে ভারতে গুপ্ত সাম্রাজ্যের গৌরব রক্ষা করেন। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে হুনদের পাশাপাশি তিনি পুষ্যমিত্র নামক এক বিদ্রোহী উপজাতিকেও কঠোর হস্তে দমন করেছিলেন। স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য এবং ক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন। তো চন্দ্রগুপ্ত প্রথম মহারাজাধিরাজের উপাধি ধারণ করছেন। সমুদ্রগুপ্ত অশ্বমেধ কর্তা, বিক্রমাঙ্ক আর কবিরাজ, তাই তো? সমুদ্রগুপ্তকে অশ্বমেধ কর্তা, বিক্রমাঙ্ক আর কবিরাজ বলা হয়। তিনটে উপাধি কার? সমুদ্রগুপ্তের। আর এখানে দেখতে পাচ্ছ স্কন্দগুপ্ত। তো স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য আর ক্রমাদিত্যের উপাধি ধারণ করছেন। তো এই উপাধিগুলো মনে রাখবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তো স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য ও ক্রমাদিত্যের উপাধি ধারণ করেছিলেন। জুনাগড় শিলালিপি এবং ভিতরি স্তম্ভলিপি থেকে তার সামরিক বিজয় ও রাজ্য পরিচালনা সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায়। ঠিক আছে, তো এই শিলালিপি দুটোর নাম ইম্পর্টেন্ট, জুনাগড় আর এদিকে ভিতরি, মাথায় রাখবে। ওকে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে গুপ্ত বংশের অন্তিম বা শেষ শাসক বিষ্ণুগুপ্ত ছিলেন। ঠিক আছে, তো শেষ শাসকটা বিষ্ণুগুপ্ত ছিলেন। এবার দেখো গুপ্ত সাম্রাজ্যের যে সমস্ত প্রাদেশিক একক, প্রশাসনিক একক, তার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে, এক নজরে দেখে নাও। তো গুপ্ত সাম্রাজ্যের সব থেকে বড় প্রাদেশিক একক ছিল দেশ, আর যার শাসকদের কি বলা হতো? গোপনা বলা হতো। ঠিক আছে, এবং অন্য একটি প্রাদেশিক একক ছিল যাকে ভুক্তি বলা হতো, আর যার শাসকদের উপরিক বলা হতো। তো দেশের শাসকদের গোপনা, গয়কার, পয়দন্ত নয়াকার, গোপনা। আর অন্য একটা প্রাদেশিক একক ছিল যার নাম ছিল ভুক্তি, আর যার শাসকদের বলা হতো উপরিক। ঠিক আছে, ভুক্তি, উপরিক, দেশ, গোপনা, গোলাবে না। ঠিক, ভুক্তির নিচে বিষয় নামক প্রশাসনিক একক থাকতো, যার প্রধানদেরকে বিষয়পতি বলা হতো। তো বিষয়, বিষয়পতি, বিষয়ের যারা প্রধান তারা বিষয়পতি। তো ম্যাচ করছে, তো গোলমাল হওয়ার চান্স নেই। ওকে, পুলিশ বিভাগের প্রধান অধিকারীদের দণ্ডপাশিক বলা হতো। ইম্পর্টেন্ট, পুলিশ বিভাগের প্রধান অধিকারীদের দণ্ডপাশিক বলা হতো।
এবং পুলিশ বিভাগের সাধারণ যে কর্মচারী তাদেরকে চাট এবং ভাট বলা হতো। এগেইন ইম্পর্টেন্ট, চাট এবং ভাট বলা হতো। তো পুলিশ বিভাগের যে প্রধান অধিকারী তাদেরকে দণ্ডপাশিক বলা হতো, আর সাধারণ যে কর্মচারী তাদেরকে চাট এবং ভাট বলা হতো। ওকে, প্রশাসনের সব থেকে ছোট একক গ্রাম ছিল, আর এই গ্রামের প্রশাসন গ্রাম সভা দ্বারা সঞ্চালিত হতো, আর এই গ্রাম সভার প্রধানকে গ্রামিক বলা হতো। ঠিক আছে, আর গ্রাম সভার অন্যান্য সদস্যদের বা বাকি সদস্যদের মহন্তর বলা হতো। ঠিক আছে, মহন্তর। তো গ্রাম সভার প্রধানকে গ্রামিক, আর বাকি যে সদস্য তাদেরকে মহন্তর বলা হতো। আর গ্রাম সমূহের সব থেকে ছোট একককে পেট বলা হতো। মাথায় রাখবে, এই নামগুলো থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক, তো গ্রাম সমূহের সব থেকে ছোট একককে পেট বলা হতো। ওকে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে গুপ্ত শাসক কুমারগুপ্তের দামোদরপুর তাম্রপত্রে। এই নামটা ইম্পর্টেন্ট। কেমন? দামোদরপুর তাম্রপত্র কার সাথে সম্বন্ধিত? গুপ্ত শাসক কুমারগুপ্তের সাথে। ঠিক আছে, তো গুপ্ত শাসক কুমারগুপ্তের দামোদরপুর তাম্রপত্রে ভূমি বিক্রি সম্বন্ধী অধিকারীদের ক্রিয়াকলাপের উল্লেখ আছে। ঠিক আছে, মাথায় রাখবে এটা। আর ভূ রাজস্ব কত ছিল? তো মোট উৎপাদনের 1/4 থেকে 1/6 ছিল। ওকে, ভূ রাজস্বের পরিমাণটা মোট উৎপাদনের 1/4 থেকে 1/6 ছিল। ওকে, এবার দেখো, আর্থিক উপযোগিতার আধারে ভূমিগুলিকে যেভাবে ভাগ করা হয়েছিল তার একটা তালিকা দেওয়া রয়েছে। তো প্রথম হচ্ছে ক্ষেত্র। তো ক্ষেত্র কি ছিল? তো কৃষি কাজ করা যোগ্য ভূমি। 2 হচ্ছে বাস্তু। তো বাস্তু বসবাস করা যোগ্য ভূমি। 3 চারণভূমি। তো পশুদের চারাযোগ্য ভূমি, যেখানে পশুদের চড়ানো হতো, পশুদের চারাযোগ্য ভূমি। সিল হচ্ছে চাষ অযোগ্য ভূমি, মানে যেটা অনুর্বর ছিল। ঠিক আছে, অনুর্বর ভূমি। আর 5 হচ্ছে অপ্রহত। তো অপ্রহত এমন ভূমি ছিল যেখানে জঙ্গল থাকতো। ঠিক আছে, ফরেস্ট এরিয়া। ওকে, তো অপ্রহত হয়ে যাবে এমন ভূমি যেখানে জঙ্গল থাকতো। ঠিক আছে, চলো আগে বাড়ছি। এবার দেখো গুপ্তকালীন প্রসিদ্ধ মন্দির। তো ইম্পর্টেন্ট, কেমন লিস্টটা এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো মন্দির আর তাদের স্থান। বিষ্ণু মন্দির কোথায় রয়েছে? তিগভা, জবলপুর মধ্যপ্রদেশে রয়েছে। শিব মন্দির, তো ভুমরা, নাগদ মধ্যপ্রদেশে রয়েছে। আর আরেকটা শিব মন্দির রয়েছে খোহতে। ঠিক আছে, এটা কোথায়? নাগদ মধ্যপ্রদেশে শিব মন্দির। তো দুটো শিব মন্দির। ওকে, পার্বতী মন্দির নয়নাকুঠার মধ্যপ্রদেশ। দশাবতার মন্দির দেবগড়, ললিতপুর উত্তরপ্রদেশে রয়েছে। এবার দেখো এই ভিতরগাঁয়ের লক্ষণ মন্দির, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো ভিতরগাঁও লক্ষণ মন্দির এটা ইট দ্বারা নির্মিত ছিল। ঠিক আছে, আর এটা কোথায় রয়েছে? ভিতরগাঁও কানপুর উত্তরপ্রদেশে রয়েছে। ঠিক, তো 2-4 বার দেখবে, লিস্টটা মাথায় ঢুকে যাবে, এমন কোনো বিগ ডিল না। ওকে, তো ভিতরগাঁওয়ের লক্ষণ মন্দির এটা কোথায় রয়েছে? ভিতরগাঁও কানপুর উত্তরপ্রদেশে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেচ কাজের জন্য রাহট। এই রাহটটাকে পার্সিয়ান হুইল বা পারস্য চক্র বলা হয়। ঠিক আছে, তো সেচ কাজের জন্য রাহট এবং ঘন্টি যন্ত্র বা আড়াঘাটটার ব্যবহার করা হতো। আর এটা ইম্পর্টেন্ট, এখান থেকেও এক্সামে কোয়েশ্চেন আসে। আর যারা সিভিল সার্ভিস দেবে, ঠিক আছে, তারা এই রাহটটা কি আর এই ঘন্টি যন্ত্র বা আড়াঘাটটা কি এটা ডিটেলসে পড়ে নেবে। ওয়ান ডে এক্সামের জন্য এটাই যথেষ্ট, যে গুপ্তকালে সেচ কাজের জন্য রাহট আর ঘন্টি যন্ত্র বা আড়াঘাটটার ব্যবহার করা হতো। রাহট বা পারস্য চক্র, ঠিক আছে, এটাকে পার্সিয়ান হুইল বলা হয়। ওকে, এবার দেখে নাও এগুলো কি। দেখো, রাহট, রাহট বা পারস্য চক্র, তো এটা কি? তো এটা সাধারণত একটা বড় চাকার সাহায্যে পরিচালিত হতো। কুয়োর মুখে আড়াআড়ি ভাবে লাগানো বড় কাঠের চাকার সাথে লম্বা দড়ি বা শৃঙ্খল দিয়ে অনেকগুলো মাটির পাত্র বা বালতি বাঁধা থাকতো। গরু বা উটের সাহায্যে চাকাটিকে ঘোরানো হতো। বালতিগুলো কুয়োর জলে পূর্ণ হয়ে উপরে উঠে আসতো এবং জল একটি নালায় ঢেলে দিয়ে আবার নিচে নেমে যেত জল ভরতে। তো কেমন ছিল দেখো। তো ধরে নাও এটা একটা কুয়ো। ঠিক আছে, এখানে জল আছে কুয়োর। এই কুয়োর উপরে একটা চাকা লাগানো থাকতো, আর এই চাকাটাই কি? পারস্য চাকা বা রাহট। আর এই চাকার পাশে এই সাইডগুলোয় বালতি বা মাটির পাত্র এইভাবে বাঁধা থাকতো। ঠিক আছে, আর এই চাকাটা লিভারের মাধ্যমে গরু বা উটের সাথে জয়েন করা থাকতো, বাঁধা থাকতো। তো গরুগুলো যখন ঘুরতো বা উটগুলো যখন ঘুরতো, তো তাদের সাথেই চাকাটাও ঘুরতে শুরু করতো। তো ধরে নাও এভাবে চাকাটা ঘুরছে। ঠিক আছে, তো চাকাটা ঘুরলে কি হবে? এই বালতিটা এখানে নামবে, নামবে, নামলে জলটা ভরবে, জলটা ভরার পর চাকাটা তো ঘুরবে, তার মানে বালতিটা আবার এখানে উঠে চলে আসবে। তো এইভাবে বালতিগুলোয় জল পূর্ণ হয়ে ওপরে চলে আসতো। একটাই জল আছে, ঠিক আছে,
এইভাবে আসতো। এবার দেখো, এখানে চলে এলে জলটা পড়বে, এই জলটা একটা নালায় পড়ে যেত, এই সাইডে নালা আছে, এই নালায় পড়তো। তো এইভাবে এটা চলতে থাকতো, আর এইভাবে জলগুলো উপরে আসতো। ঠিক আছে, এই জলটা ফেলে দিয়ে বালতিটা আবার কুয়োয় চলে যেত জল ভরতে। তো এইভাবে সব বালতিগুলো একের পর এক জল তুলতো। ঠিক আছে, আর এই নালাটা, যেখানে জলটা পড়তো, এই নালাটাকে বিভিন্ন যে জমি, চাষযোগ্য জমি, তাদের সাথে যোগ করা থাকতো। তো অটোমেটিক্যালি কি হতো, জলগুলো জমিতে চলে যেত। তো এইভাবে সেচ হতো। ঠিক আছে, তো এটাই হচ্ছে রাহট বা পার্সিয়ান হুইল। ঠিক আছে, পারস্য চক্র। মাথায় ঢুকলো? তো এবার দেখো ঘন্টি যন্ত্র বা আড়াঘাটটা। তো ঘন্টি যন্ত্র বা আড়াঘাটটা মূলত কুয়ো থেকে জল উত্তোলন করার একটা প্রাচীন যান্ত্রিক উপায় ছিল। এটিতে একটি উলম্ব চাকার পরিধি বরাবর সারিবদ্ধভাবে অনেকগুলো মাটির ছোট পাত্র বা ঘটি যুক্ত থাকতো। আর এই চাকাটা ঘুরলে ঘটিগুলো পর্যায়ক্রমে কুয়োর জলের গভীরে প্রবেশ করে জল তুলে এনে সেচের নালায় ফেলতো। তো একই রকম ভাবে যখন নালায় পড়ে যেত, সেই নালাটা কি করতো, জলগুলোকে নিয়ে গিয়ে যে বিভিন্ন চাষযোগ্য জমি আছে সেখানে দিত। তো এইভাবে সেচ কাজ হতো। ওকে, তো ঘন্টি যন্ত্র বা ঘটি যন্ত্র বা আড়াঘাটটা, আর এটা হচ্ছে রাহট বা পারস্য চক্র বা পার্সিয়ান হুইল। ঠিক আছে, মাথায় ঢুকেছে? চলো আগে বাড়া যাক। এবার দেখো, শ্রেণীর প্রধানকে জ্যেষ্ঠক বলা হতো। ঠিক আছে, শ্রেণীর যে প্রধান তাকে জ্যেষ্ঠক বলা হতো। গুপ্তকালে উজ্জয়িনী সব থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। নেক্সট হচ্ছে গুপ্ত রাজারা সর্বাধিক স্বর্ণ মুদ্রা জারি করেন। তো সব থেকে বেশি স্বর্ণ মুদ্রা কোন শাসকেরা জারি করেছিলেন? তো গুপ্ত হবে। ঠিক আছে, স্বর্ণ মুদ্রা থেকে তিন টাইপের কোয়েশ্চেন হয়, এর আগের ক্লাসেও বলেছিলাম, যে প্রথম কে চালু করেন, ঠিক আছে, সব থেকে শুদ্ধ কারা চালু করেন, আর সব থেকে বেশি পরিমাণে কারা চালু করেন। তো সর্বাধিক স্বর্ণ মুদ্রা গুপ্ত রাজারা চালু করেন, আর এদের স্বর্ণ মুদ্রাগুলিকে অভিলেখে দিনার বলা হয়েছে। ওকে, মাথায় রাখবে, দিনার বলা হয়েছে। নেক্সট হচ্ছে কায়স্থদের সর্বপ্রথম বর্ণনা যাজ্ঞবল্ক্য স্মৃতিতে পাওয়া যায়। নামটা মাথায় রাখবে, ঠিক আছে, যাজ্ঞবল্ক্য স্মৃতিতে পাওয়া যায়। আর জাতির রূপে কায়স্থদের সর্বপ্রথম বর্ণনা অশ্বনম স্মৃতিতে পাওয়া যায়। ঠিক আছে, তো কায়স্থদের সর্বপ্রথম বর্ণনা যাজ্ঞবল্ক্য স্মৃতিতে পাওয়া যায়, এবং জাতির রূপে কায়স্থদের সর্বপ্রথম বর্ণনা অশ্বনম স্মৃতিতে পাওয়া যায়। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে বিন্ধ্য অঞ্চলে শবর জাতির লোকেরা নিজেদের দেবতাদের মানুষের মাংস ভোগ দিতেন। মানুষের মাংস ভোগ দিত, তার মানে কি নরবলি প্রথা চালু ছিল? তাই তো দাঁড়াচ্ছে, নরবলি প্রথা ছিল, ওই জন্যই মানুষের মাংস ভোগ দিত। তো বিন্ধ্য অঞ্চলের শবর জাতির লোকেরা নিজেদের দেবতাদের মানুষের মাংস ভোগ দিতেন। আর বলতো মানুষের মাংসকে কি বলা হয়? ইংরেজিতে মানুষের মাংসকে কি বলা হয়? হিউম্যান ফ্লেশ। ঠিক আছে, মানুষের মাংসকে হিউম্যান ফ্লেশ বলা হয়। গরুর মাংসকে বিফ। ঠিক, হরিণের মাংসকে ভেনিশন, VENISON। ভেনিশন মানে কি? হরিণের মাংস, হরিণের মাংস। আর ছাগলের মাংসকে কি বলা হয়? ছাগলের যে খাসির মাংস আমরা খাই, এই ছাগলের মাংসকে কি বলা হয়? আর ভেড়ার মাংসকে কি বলা হয়? বলো, ছাগলের মাংস আর ভেড়ার মাংসকে। তো দেখো, ভেড়ার মাংসকে বলা হয় মটন। ঠিক আছে, মটন, মাটন না। ঠিক আছে, ওই পেঁয়াজি করে মটনটাকে মাটন মাটন করে দিলে হয়ে যায় না। তো ভেড়ার মাংসকে মটন বলা হয়, মটন, মাটন না, মাটন বিরিয়ানি। আর জিজ্ঞেস করলে বলবে মটন ছাগলের মাংসকে বলা হয়। জ্ঞানের বেলায় নাই, আর পেঁয়াজির বেলায় প্রচুর। ছাগলের মাংসকে কি বলা হয়? সেভন। ছাগলের মাংসকে সেভন বলা হয়। মটন ভেড়ার মাংসকে বলা হয়। ঠিক আছে, মাথায় রাখবে। এদিকে মটনের জায়গায় মাটন বলে বেড়াচ্ছে, আর মাটনের মাংসটাকে ছাগলের ভাবছে, ছাগলের খাসির। তো খাসির ছাগলের মাংসকে মটন বলে না, সেভন বলে। ভেড়ার মাংসকে মটন বলে, আর উচ্চারণটা মটন, মাটন না। ঠিক আছে, তো ভেড়ার মাংস মটন। দুম্বার মাংসকে কি বলা হয়? দুম্বার মাংসকে বলা হয় ল্যাম্ব। ঠিক আছে, ল্যাম্ব, LAMB। দুম্বার মাংসকে ল্যাম্ব বলা হয়। উটের মাংসকে ক্যামেল মিট। বাছুরের মাংসকে কি বলা হয়? ভিল, VEAL, VEAL। বাছুরের মাংসকে ভিল বলা হয়। আর শুয়োরের মাংসকে পর্ক বলা হয়। ঠিক আছে, তো শুয়োরের মাংস পর্ক, বাছুরের মাংস ভিল, উটের মাংস ক্যামেল মিট, দুম্বার মাংস ল্যাম্ব,
ভেড়ার মাংস মটন, ছাগলের মাংস সেভন, আর গরুর মাংস বিফ। আর এদিকে মানুষের মাংসকে বলা হয় হিউম্যান ফ্লেশ, হিউম্যান মিট হয় না। ওকে, মাথায় রাখবে। তো বিন্ধ্য অঞ্চলে শবর জাতির লোকেরা নিজেদের দেবতাদের মানুষের মাংস ভোগ দিতেন। ওকে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে প্রথমবার কারো সতী হওয়ার প্রমাণ 510 খ্রিস্টাব্দে ভানুগুপ্তের এরন অভিলেখ থেকে পাওয়া যায়। এগেইন ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এটা আমরা টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোতেও পড়েছিলাম। তো পয়েন্টটা এখানে রিপিট হচ্ছে, তাই তো? তো প্রথমবার কারো সতী হওয়ার প্রমাণ 510 খ্রিস্টাব্দে ভানুগুপ্তের এরন অভিলেখ থেকে পাওয়া যায়। এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করে দেয় যে নিম্নের কোন অভিলেখে ভারতবর্ষে প্রথমবার সতী হওয়ার প্রমাণ পাওয়া যায়? তো এরন হবে কারেক্ট আনসার, মাথায় রাখবে কেমন। এটিতে কোন এক ভোজ রাজার মৃত্যুর পর ওনার পত্নীর সতী হওয়ার উল্লেখ পাওয়া যায়। নেক্সট হচ্ছে গুপ্তকালে বেশ্যাবৃত্তি করা মহিলাদের গণিকা বলা হতো এবং বৃদ্ধ বেশ্যাদের কুট্টনি বলা হতো। ঠিক আছে, গুপ্তকালে বেশ্যাবৃত্তি করা মহিলাদের গণিকা এবং বৃদ্ধ বেশ্যাদের কুট্টনি বলা হতো, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে গুপ্ত সম্রাট বৈষ্ণব ধর্মের অনুযায়ী ছিলেন তথা এটিকে তারা রাজধর্ম বানিয়েছিলেন। তো একটু আগেই বললাম যে কোন রাজবংশ কোন ধর্মের অনুযায়ী ছিলেন, কোন ধর্মটাকে ফলো করতেন, সেটাকে মাথায় রাখবো, ওখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো গুপ্ত রাজবংশ বৈষ্ণব ধর্মের অনুযায়ী ছিলেন, শশাঙ্ক শৈব ধর্মের, তারপর পুষ্যভূতি বংশ শৈব ধর্মের ছিলেন, বাট হর্ষবর্ধন পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, বৌদ্ধ ধর্মের মহাযান শাখাকে ফলো করেন। ঠিক আছে, মহাযান শাখার অনুযায়ী ছিলেন। একই রকম ভাবে সম্রাট অশোক, কনিষ্ক এরা বৌদ্ধ ধর্মের অনুযায়ী ছিলেন। আর চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের অনুযায়ী ছিলেন। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য নিজের জীবনের শেষ সময়ে কর্ণাটকের শ্রবণ বেলগোলাতে উপবাস করে মারা গিয়েছিলেন। তো এগুলো সব ক্লাসে করানো হয়ে গেছে। ঠিক আছে, তো মাথায় রাখবে এগুলো, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসতেই থাকে আর ছেলে মেয়েরা এখানে কনফিউজ হতেই থাকে। একটুখানি এদিক ওদিক হবে, সিলে মিস্টেক হয়ে যাবে। ওই জন্য বারবার ক্লাসে সতর্ক করছি আর জিনিসগুলোকে বারবার রিপিট করছি যাতে অর্ধেক কাজ তোমাদের ক্লাসেই হয়ে যায়। আমার মুখ থেকে এতবার শুনে নাও যে ব্রেনে ছেপে যায়। ঠিক আছে, ওই জন্য বারবার বলা হয়, শুনবে। ঠিক, তো গুপ্ত সম্রাট বৈষ্ণব ধর্মের অনুযায়ী ছিলেন তথা তারা এটিকে রাজধর্ম বানিয়েছিলেন। বিষ্ণুর বাহন গরুড় গুপ্তদের রাজ চিহ্ন ছিল। গুপ্তদের রাজ চিহ্ন বিষ্ণুর বাহন গরুড় ছিল। আর গরুড় জানবে নিশ্চয়ই আমাদের ইন্ডিয়ান যে এয়ারফোর্স, এখানেও গরুড় কমান্ডো আছে। তো গরুড় কি ওড়ে, একটা পাখি, তাই তো, বাজের মতো। তো গরুড় গুপ্তদের রাজ চিহ্ন ছিল। আর যেহেতু ওড়ে, তো এয়ারফোর্স কি করে, এয়ারফোর্সও ফাইটার জেট নিয়ে আকাশে উড়ে বেড়ায়। তো ওখান থেকেই গরুড় কমান্ডোটাকে নেওয়া হয়েছে। তো এয়ারফোর্সে গরুড় কমান্ডো আছে, নেভিতে কি আছে, মার্কোস, তাই তো। তো ইন্ডিয়ান ফোর্সে এয়ারফোর্সে গরুড় কমান্ডো আর নেভির মার্কোস কমান্ডো, প্রচুর খতরনাক কমান্ডো এরা। একটা কমান্ডো 100টা ফুললি লোডেড, পুরো গান অ্যামিনিশনের সাথে পুরো লোডেড 100টা হাতিয়ার বন্ধ যে সৈনিক হয় তাদের সমান হয়। ঠিক আছে, ইকুয়াল হয়। একটা কমান্ডো 100টা সমান হয়, বলে না একাই 100, তো সেই জিনিস প্রচুর ডেঞ্জারাস হয়। আর এদেরকে যখন কোনো সিক্রেট মিশন হলো, কোনো ডেঞ্জারাস অপারেশন হলো, তখন এদেরকে নামানো হয়। আর এদেরকে নামিয়ে দিলে না, এরা নিজেদের সাথে যমরাজকেও নামিয়ে নিয়ে আসে, যা আসুন যাচ্ছি কাজ সারতে। তো নিকুচি মেরেই এরা দেশে ফেরে। তো হাইলি ডেঞ্জারাস এরা। ঠিক আছে, প্রচুর ডেঞ্জারাস কমান্ডো এরা ইন্ডিয়ান আর্মড ফোর্সেসের। ঠিক, তো সেখান থেকেই এই গরুড় শব্দটাকে নেওয়া হয়েছে। ওকে, তো বিষ্ণুর বাহন গরুড় গুপ্তদের রাজ চিহ্ন ছিল। গুপ্তকালে বৈষ্ণব ধর্মের অবশেষ দেবগড়ের ললিতপুর জেলায় দশাবতার মন্দির থেকে পাওয়া যায়, যা বেতবা নদীর তীরে অবস্থিত। স্থানের নাম, নদীর নাম, কোন নদীর তীরে অবস্থিত, আর মন্দিরের নাম, তিনটেই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তো গুপ্তকালে বৈষ্ণব ধর্মের অবশেষ দেবগড়ের ললিতপুর জেলার দশাবতার মন্দির থেকে পাওয়া যায়, যা বেতবা নদীর তীরে অবস্থিত। অজন্তাতে নির্মিত মোট 29টি গুফার মধ্যে বর্তমানে কেবল 6টি অবশিষ্ট আছে, যার মধ্যে গুফা সংখ্যা 16 আর গুফা সংখ্যা 17 গুপ্তকালীন ছিল। গুফা সংখ্যা 16তে কি রয়েছে, তো এটিতে রাজকুমারীর মরণাসন্ন চিত্র রয়েছে। ঠিক আছে, তো গুফা সংখ্যা 16 আর 17 হচ্ছে, তো গুফা সংখ্যা 17কে চিত্রশালা বলা হয়। ঠিক আছে, চিত্রশালা। এটিতে বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত যে ঘটনা, জন্ম, মহাপরিনির্বাণ, মহাবিনিষ্ক্রমণ,
এইগুলির উল্লেখ পাওয়া যায়, এগুলির চিত্র পাওয়া যায়। ঠিক আছে, তো গুফা সংখ্যা 16, এটিতে রাজকুমারীর মরণাসন্ন চিত্র প্রশংসনীয়। আগে বাড়ছি। এবার দেখো গুফা সংখ্যা 17। তো 17কে চিত্রশালা বলা হয়, যেটা এক্ষুনি বললাম। আর এটিতে বুদ্ধের জন্ম, জীবন, মহাবিনিষ্ক্রমণ এবং মহাপরিনির্বাণের মতো ঘটনার চিত্র অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, তো গুফা সংখ্যা 17কে চিত্রশালা বলা হয়, এটিতে বুদ্ধের জন্ম, জীবন, মহাবিনিষ্ক্রমণ এবং মহাপরিনির্বাণের মতো ঘটনার চিত্র উদ্ধৃত করা হয়েছে। নেক্সট হচ্ছে অজন্তার গুফা বৌদ্ধ ধর্মের মহাযান শাখার থেকে সম্বন্ধিত। এই মহাযান বানানগুলো সব জায়গাতেই ভুলে গেছে, মহাযান হবে। ঠিক আছে, তো অজন্তার গুফা বৌদ্ধ ধর্মের মহাযান শাখার থেকে সম্বন্ধিত। গুপ্তকালে নির্মিত অন্যান্য গুফাগুলি হলো বাঘের গুফা, যা মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত। এগেইন ইম্পর্টেন্ট পয়েন্ট। তো বাঘের গুফা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশের ধার জেলায়। আর এটা গুপ্তকালে নির্মিত হয়েছিল। আর এই গুফাটি বিন্ধ্য পর্বতকে কেটে তৈরি করা হয়েছিল। তো মধ্যপ্রদেশে বিন্ধ্য পর্বতই আছে, তো বিন্ধ্যটাকেই কাটবে, হিমালয়কে তো কাটবে না। হিমালয় আছে? নেই, বিন্ধ্য রয়েছে। তো এই গুফাটি বিন্ধ্য পর্বতকে কেটে তৈরি করা হয়েছিল। নেক্সট হচ্ছে চন্দ্রগুপ্ত দ্বিতীয় শাসনকালে সংস্কৃত ভাষাতে সব থেকে প্রসিদ্ধ কবি কালিদাস ছিলেন। এগেইন ইম্পর্টেন্ট। তো কালিদাস চন্দ্রগুপ্ত দ্বিতীয় শাসনকালে, মানে চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের সভাকবি ছিলেন। ঠিক আছে, আর তিনি গুপ্ত সাম্রাজ্যের সাথে সম্পর্কিত। কিছু ছেলে কি করে, শুঙ্গকালের করে দেয়। আর কেন করে জানো? কালিদাসের লেখা একটা নাটক হচ্ছে মালবিকা অগ্নিমিত্রম। তো অগ্নিমিত্র, মালবিকা আর অগ্নিমিত্রর যে নাটকটা রয়েছে, তো অগ্নিমিত্রকে শুঙ্গ রাজা, তো ওই জন্য কিছু জন কালিদাসকে শুঙ্গকালের বলে ঠিক করে দেয়। বাট শুঙ্গকালের না। একটা জিনিস বোঝো, আমি বর্তমান কালে দাঁড়িয়ে যদি অতীত কালের ব্যাপারে কিছু লিখি, নাটক লিখি বা কাব্য লিখি, তাহলে কি আমি অতীত কালের হয়ে যাবো? যেমন আমি যদি ব্রিটিশ কালের বা মুঘল কালের ব্যাপারে কিছু পড়লাম, দিয়ে নিজের মতো করে একটা নাটক বা কবিতা লিখলাম বা কাব্য লিখলাম, কিছু একটা লিখলাম, তো কি আমি ব্রিটিশ কালের বা মুঘল কালের হয়ে যাব? হব না। আমি বর্তমানে দাঁড়িয়ে অতীতের ব্যাপারে কিছু লিখতেই পারি, না লেখার কিছু নেই। তো লিখলে কি আমি হয়ে যাচ্ছি? হচ্ছি না। তো সেম জিনিসটা কালিদাসের ক্ষেত্রেও প্রযোজ্য। কালিদাস গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় শাসনকালের ছিলেন। এবার তিনি গুপ্তকালের থেকে তিনি অতীতকালের মানে শুঙ্গকালের ব্যাপারে কিছু লিখলেন, মালবিকাগ্নিমিত্রম। তো অগ্নিমিত্র শুঙ্গকালের রাজা, তো কি শুঙ্গকালের হয়ে যাবেন? কালিদাস গুপ্তকালের ছিলেন আর চন্দ্রগুপ্ত দ্বিতীয় শাসনকালের। ঠিক আছে, তো গোলমাল করো না। আর গোলমাল করে বলেই এত কিছু বোঝাতে হলো। তো চন্দ্রগুপ্ত দ্বিতীয় শাসনকালে সংস্কৃত ভাষাতে সব থেকে প্রসিদ্ধ কবি কালিদাস ছিলেন। চন্দ্রগুপ্ত দ্বিতীয় দরবারে থাকা আয়ুর্বেদাচার্য ধনন্তরী ছিলেন। ইম্পর্টেন্ট, কেমন? খুব ইম্পর্টেন্ট এগুলো। কালিদাস, ধনন্তরী, তারপরে বরাহমিহির, যারা চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের সভাসদ ছিলেন, নামগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাথায় রাখবে। তো চন্দ্রগুপ্ত দ্বিতীয় দরবারে থাকা আয়ুর্বেদাচার্য ধনন্তরী ছিলেন। গুপ্তকালে বিষ্ণু শর্মা দ্বারা রচিত পঞ্চতন্ত্রকে পৃথিবীর সর্বাধিক প্রচলিত গ্রন্থ ধরা হয়। বাইবেলের পর এটি স্থান দ্বিতীয়। তো বাইবেলের স্থান প্রথম, পৃথিবীর সব থেকে প্রচলিত গ্রন্থ। তারপর বাইবেলের পর দ্বিতীয় স্থানে রয়েছে কে? পণ্ডিত বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র। ঠিক আছে, আর এটিকে 5টি ভাগে বিভক্ত করা হয়। কি কি? এক হচ্ছে মিত্রভেদ, 2 মিত্রলাভ, 3 সন্ধি বিগ্রহ, 4 লব্ধপ্রনাশ, আর 5 হচ্ছে অপরীক্ষিত কারিত্ব। ঠিক আছে, মিত্রভেদ, মিত্রলাভ, সন্ধি বিগ্রহ, লব্ধপ্রনাশ আর অপরীক্ষিত কারিত্ব। মাথায় থাকবে। চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে আর্যভট্ট। তো আর্যভট্ট আর্যভট্টিয়ম এবং সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থ লেখেন। এগেইন ইম্পর্টেন্ট পয়েন্ট। আর তিনি সর্বপ্রথম বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। মাথায় রাখবে এটাও। নেক্সট হচ্ছে চন্দ্রগুপ্ত দ্বিতীয় রাজদরবারে থাকা গুরুত্বপূর্ণ সভাসদরা ছিলেন, এই যে একটু আগেই বলছিলাম, তো বরাহমিহির, ধনন্তরী, ব্রহ্মগুপ্ত ইত্যাদি। ঠিক আছে, তো নামগুলো মাথায় রাখবে। আর আগের দিন যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করছিলাম তখন বারবার সাবধান করেছিলাম যে গুণাঢ্যের লেখা যে গ্রন্থ তার নাম কি? বৃহৎ কথা। আর বরাহমিহিরের লেখা যে রচনা তার নাম কি? বৃহৎ সংহিতা। ঠিক আছে, তো বৃহৎ কথা আর বৃহৎ সংহিতা এক জায়গায় করে দিও না। বারবার বুঝিয়েছিলাম, মনে পড়লো? তো আমাকে বলো, বরাহমিহিরের লেখা আরো দুটো যে রচনা তার নাম কি? একটার তো নাম বলে দিলাম বৃহৎ সংহিতা, তো বাকি দুটোর নাম আমাকে বলো। ঠিক আছে, তো চন্দ্রগুপ্ত দ্বিতীয় রাজদরবারে থাকা গুরুত্বপূর্ণ সভাসদরা ছিলেন বরাহমিহির, ধনন্তরী, ব্রহ্মগুপ্ত ইত্যাদি।
নেক্সট হচ্ছে পুরাণের বর্তমান রূপের রচনা গুপ্তকালেই হয়। পুরাণের যে বর্তমান রূপটা আজ আমরা দেখি, যেটাকে আমরা পড়ি, অধ্যয়ন করি, তো এর রচনা গুপ্তকালেই হয়েছিল। দেখো, গুপ্তকালে অনেক কিছু রচনা হয়, ঠিক আছে, সাহিত্যিক দিক থেকে অনেক কিছু রচনা হয়, বিভিন্ন রকমের স্মৃতি গ্রন্থ, ঠিক আছে, তারপরে কালিদাস, বরাহমিহির, বুঝতেই পারছো। তো অনেক অনেক সমৃদ্ধ ছিল এই কালটা। তো সাংস্কৃতিক উপলব্ধির কারণে গুপ্তকালকে স্বর্ণযুগ বলা হয়। তো এমনি এমনি স্বর্ণযুগ বলা হয় না, বুঝতে পারছো, অনেক কিছু রচনা হয়েছিল। তো ওটাই বলা হচ্ছে যে পুরাণের বর্তমান রূপের রচনা গুপ্তকালেই হয়। নেক্সট হচ্ছে সংস্কৃত গুপ্ত রাজাদের শাসকীয় বা রাজকীয় ভাষা ছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে গুপ্তকালে রূপার মুদ্রাকে রূপক বা রূপকা বলা হতো, আর সোনার মুদ্রাকে কি বলা হতো একটু আগেই পড়লাম, বলো। গুপ্তকালে রূপার মুদ্রাকে রূপক বলা হতো। নেক্সট হচ্ছে যাজ্ঞবল্ক্য স্মৃতি, নারদ স্মৃতি, কাত্যায়ন স্মৃতি এবং বৃহস্পতি স্মৃতি। এই গ্রন্থগুলি রচনা গুপ্তকালেই হয়েছিল, ঠিক আছে। আগে বাড়ছি। এই যে স্মৃতি গ্রন্থগুলি আছে, এদের নামগুলোকে মনে রাখবে কেমন, আর এদের রচনা গুপ্তকালেই হয়েছিল, মাথায় রাখবে, ওকে। এবার দেখো, মন্দির নির্মাণের শৈলীর বিকাশ গুপ্তকালই হয়েছিল এবং ত্রিমূর্তির যে অবধারণ তার বিকাশও গুপ্তকালই হয়েছিল। ত্রিমূর্তি, সেই ত্রিমূর্তির অবধারণার বিকাশ গুপ্তকালই হয়েছিল, আর মন্দির নির্মাণের যে শৈলী তারও বিকাশ গুপ্তকালই হয়েছিল। ওই যে একটু আগেই বললাম যে গুপ্তকালে কলা এবং সাহিত্যের বিকাশ হয়েছিল, আর সেই কারণেই সাংস্কৃতিক উপলব্ধতার জন্য গুপ্তকালকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়, ঠিক আছে। তো মন্দির নির্মাণের শৈলীর বিকাশ গুপ্তকালই হয়েছিল এবং ত্রিমূর্তির অবধারণার বিকাশও গুপ্তকালই হয়েছিল। গুপ্তকাল লৌকিক সাহিত্যের জন্য স্মরণীয় ছিল। ভাসে 13টি নাটক এই কালেই রচনা হয়েছিল। শূদ্রকের লেখা নাটক মৃচ্ছকটিকম, তো নাটকের নামটা ইম্পর্টেন্ট, আর কে লিখেছেন এটাও ইম্পর্টেন্ট। শূদ্রকের লেখা নাটক মৃচ্ছকটিকম বা মাটির খেলনা গাড়ি, এটিতে নির্ধন ব্রাহ্মণের সঙ্গে বেশ্যার প্রেম কাহিনী বর্ণিত রয়েছে। প্রাচীন নাটকের মধ্যে এটিকে সর্বশ্রেষ্ঠ ধরা হয়, ঠিক আছে। মৃচ্ছকটিকমকে প্রাচীন নাটকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধরা হয়, ঠিক। আর মৃচ্ছকটিকমের মানে কি, মাটির খেলনা গাড়ি। আর এটিতে একজন নির্ধন ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণের সঙ্গে একটা বেশ্যার প্রেম কাহিনীর বর্ণনা করা হয়েছে। নেক্সট হচ্ছে কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম, তো এগেইন ইম্পর্টেন্ট। কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম, যেটিতে রাজা দুষ্যন্ত এবং শকুন্তলার প্রেমের কাহিনী বর্ণিত আছে, প্রথম ভারতীয় রচনা যার অনুবাদ ইউরোপীয় ভাষাতেও হয়েছে। আর এমনই দ্বিতীয় রচনা কি, ভাগবত গীতা, তো এটারও অনুবাদ ইউরোপীয় ভাষাতে করা হয়েছে, তো মাথায় রাখবে, ঠিক আছে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে সাংস্কৃতিক উপলব্ধতার কারণে গুপ্তকালকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়, ওকে। তো এই ছিল টপিক নম্বর 1.16, গুপ্তকাল। তো গুপ্তকাল তোমাদের কমপ্লিট হলো। এবার চলো দেখে নেওয়া যাক টপিক নম্বর 1.17, পুষ্যভূতি বংশ বা বর্ধন বংশ, ওকে। চলো দেখো, পুষ্যভূতি বংশ বা বর্ধন বংশ। তো গুপ্ত বংশের পতনের পর যে রাজবংশগুলির উদ্ভব হয়েছিল সেগুলি কি কি, মৈত্রক, মৈখরী, পুষ্যভূতি, পরবর্তী গুপ্ত এবং গৌড়। তো এই রাজবংশগুলির উদ্ভব হয়েছিল এবং এই রাজবংশগুলির মধ্যে পুষ্যভূতি বংশ বিশাল সাম্রাজ্য স্থাপিত করেছিল। এবার এক এক করে এই রাজ্যগুলোর সম্পর্কে অল্প করে জেনে নাও, তারপরে পুষ্যভূতি বংশটাকে ডিটেলসে দেখব। মৈত্রক, তো বল্লভী, যেটা বর্তমানে গুজরাটে রয়েছে, তো বল্লভী অঞ্চলে এই রাজবংশের শাসন ছিল। গুপ্তদের পতনের পর তারা নিজেদের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন এবং বল্লভী বৌদ্ধ শিক্ষার একটি বড় কেন্দ্র হয়ে ওঠে। তো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বল্লভী কি ছিল, বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ছিল, এখান থেকে কোয়েশ্চেন আসে। নেক্সট হচ্ছে মৈখরী। তো মৈখরী নামটাকে মনে রাখবে কেমন, যখন আমরা এই পুষ্যভূতি বংশটাকে ডিটেলসে দেখবো, একটু পরেই দেখবো, তো তখন এই রাজ্যের বর্ণনা আসবে। এই রাজ্যের রাজার সাথে পুষ্যভূতি বংশের যে রাজকুমারী, মানে হর্ষবর্ধন আর রাজ্যবর্ধনের যে বোন রাজ্যশ্রী, তার বিয়ে হয়, ঠিক আছে। তো গল্পটা এখান থেকেই জুড়বে কেমন, তো মাথায় রাখবে। তো মৈখরী কনৌজ, যেটা বর্তমানে উত্তরপ্রদেশে রয়েছে, তো কনৌজ অঞ্চলে এদের আধিপত্য ছিল। গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে তারা স্বাধীন হয়ে ওঠেন। পরবর্তীতে কনৌজকে কেন্দ্র করে তারা এক শক্তিশালী রাজ্য গড়ে তোলেন। নেক্সট হচ্ছে পুষ্যভূতি। তো পুষ্যভূতি এটা থানেশ্বর, আধুনিক হরিয়ানার কাছে রয়েছে। তো থানেশ্বর অঞ্চলে এই রাজবংশের উদ্ভব হয়। এই রাজবংশের সবচেয়ে বিখ্যাত রাজা ছিলেন হর্ষবর্ধন, যিনি সমগ্র উত্তর ভারতে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। দেখো, হর্ষবর্ধন উত্তর ভারতে নিজের সাম্রাজ্যের বিস্তার করেছিলেন। তো কি সম্পূর্ণ ভারতের হিন্দু রাজা বলতে পারবো? পারবো না, ঠিক আছে।
তো বলা যাবে না, না উত্তর ভারতটা কি আর সম্পূর্ণ ভারত? তো মাথায় রাখবে কেমন, এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম হয়। তো তিনি উত্তর ভারতে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এবার দেখো পরবর্তী গুপ্ত। তো মগধ, যেটা বিহারে রয়েছে, তো মগধ এবং মালওয়া অঞ্চলে এই রাজারা শাসন করতেন। মূল গুপ্ত সাম্রাজ্যের পতনের পর তারা মগধের স্থানীয় শাসক হিসাবে নিজেদের শাসনভার চালিয়ে যান। আর লাস্ট হচ্ছে গৌড়। তো বর্তমান বাংলা ও সন্নিহিত অঞ্চল নিয়ে গঠিত এই রাজ্যে গুপ্তদের পতনের পর শশাঙ্কের অধীনে গৌড় সাম্রাজ্যের উত্থান হয়। আর তিনি প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম নরপতি ছিলেন। তো পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন করে দেয় যে বাংলার প্রথম স্বাধীন শাসক কে ছিলেন। তো কি হবে? গৌড় সম্রাট শশাঙ্ক। ওকে, মাথায় রাখবে, ওই পাল সেন করে দিও না, মাথায় রাখবে। এবার দেখো পুষ্যভূতি বংশ। তো পুষ্যভূতি বংশের স্থাপনা পুষ্যভূতি করেছিলেন। তো ওনার নাম অনুযায়ী এই বংশের নামকরণ হয় পুষ্যভূতি বংশ। এনার রাজধানী থানেশ্বরে ছিল, যা হরিয়ানা প্রান্তের কুরুক্ষেত্র জেলায় অবস্থিত। একটু আগেই দেখলাম থানেশ্বর হরিয়ানার এলাকায় পড়ছে। তো এনার রাজধানী থানেশ্বরে ছিল, যা হরিয়ানা প্রান্তের কুরুক্ষেত্র জেলায় অবস্থিত। প্রভাকর বর্ধন এই বংশের স্বতন্ত্রতার জন্মদাতা ছিলেন। এগেন ইম্পর্টেন্ট পয়েন্ট। তো স্থাপনা করেছিলেন পুষ্যভূতি, কিন্তু এই বংশের যে স্বতন্ত্রতা, তার জন্মদাতা ছিলেন প্রভাকর বর্ধন। এবং প্রথম প্রভাবশালী শাসক ছিলেন কে? প্রভাকর বর্ধন। তিনি পরম ভট্টারক এবং মহারাজাধিরাজের মতো সম্মানজনক উপাধি ধারণ করেন। এগেন ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে যে প্রভাকর বর্ধন নিম্নের কোন উপাধি ধারণ করেছিলেন। ঠিক আছে, কি হবে? পরম ভট্টারক আর মহারাজাধিরাজ। আর এই মহারাজাধিরাজের উপাধিটা কোন গুপ্ত শাসক ধারণ করেছিলেন? বলো কি হবে? একটু আগেই পড়লে, তাই তো? বলো কি হবে? আগে বাড়ছি। নেক্সট হচ্ছে প্রভাকর বর্ধনের স্ত্রী যশোমতী থেকে দুই পুত্র, এক রাজ্যবর্ধন এবং দুই হচ্ছে হর্ষবর্ধন, এবং এক কন্যা রাজ্যশ্রীর জন্ম হয়। একটু আগেই বললাম যে মৈখরী রাজবংশটাকে মাথায় রাখবে। এই রাজ্যশ্রীর বিবাহ ওখানেই হয়েছিল। রাজ্যশ্রীর বিবাহ কনৌজের রাজা গ্রহবর্মার সাথে হয়। ওই যে যেটা বলছিলাম মৈখরী, যেটা কনৌজ অঞ্চলে পড়ে। ঠিক আছে, তো রাজ্যশ্রীর বিবাহ কনৌজের রাজা গ্রহবর্মার সাথে হয়। মালবার শাসক দেবগুপ্ত গ্রহবর্মাকে হত্যা করে দেয় এবং রাজ্যশ্রীকে কারাগারে বন্দী করে। ফলস্বরূপ রাজ্যবর্ধন দেবগুপ্তের হত্যা করে দেয়। এবার রাজ্যবর্ধনের বোন এটা রাজ্যশ্রী। ঠিক আছে, আর জামাই হচ্ছে গ্রহবর্মা। তো জামাইকে হত্যা করছে আর বোনকে কারাগারে বন্দী করছে। তো কি করবে? হত্যাই করবে, মেরেই দেবে। তো ওটাই বলা হয়েছে যে ফলস্বরূপ রাজ্যবর্ধন দেবগুপ্তের হত্যা করে দেয়। কিন্তু দেবগুপ্তের বন্ধু ছিলেন কে? গৌড় শাসক শশাঙ্ক। এই গৌড় শাসক শশাঙ্ক ষড়যন্ত্র করে রাজ্যবর্ধনের হত্যা করে দেয়। ঠিক আছে, তো মালবার শাসক দেবগুপ্ত গ্রহবর্মাকে হত্যা করে এবং রাজ্যশ্রীকে কারাগারে বন্দী করে। ফলস্বরূপ কি হয়? রাজ্যবর্ধন এই দেবগুপ্তের হত্যা করে দেয়। কিন্তু দেবগুপ্তের যে বন্ধু ছিল গৌড় শাসক শশাঙ্ক, সে কি করলো? ষড়যন্ত্র করে রাজ্যবর্ধনেরই হত্যা করে দিল। দেখো এখানে একটা নোট দেওয়া আছে যে শশাঙ্ক শৈব ধর্মের অনুযায়ী ছিলেন এবং তিনি বোধগয়ার বোধি বৃক্ষটা কেটে দিয়েছিলেন। যে বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ জ্ঞান প্রাপ্ত করেছিলেন, তো সেই বৃক্ষটাকে কেটে দিয়েছিলেন। তো মাথায় রাখবে, এখান থেকেও কোয়েশ্চেন আসে। নিম্নের কে বোধগয়ার বোধি বৃক্ষটা কেটেছিলেন? তো সঠিক উত্তর কি হবে? শশাঙ্ক। রাজ্যবর্ধনের মৃত্যুর পর 606 খ্রিস্টাব্দে মাত্র 16 বছর বয়সে হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসেন। হর্ষবর্ধনকে শিলাদিত্য নামও জানা যায়। এই উপাধিগুলো মাথায় রাখবে। ঠিক আছে, কি নামে জানা যায়, উপনাম, উপাধি, এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো হর্ষবর্ধনকে শিলাদিত্য নামও জানা যায়, আর তিনি পরম ভট্টারক নরেশের উপাধিও ধারণ করেন। তো দেখো, পরম ভট্টারকের উপাধি কে ধারণ করছে? প্রভাকর বর্ধন, মানে হর্ষবর্ধনের পিতা। আর হর্ষবর্ধন নিজেও পরম ভট্টারক নরেশের উপাধি ধারণ করছে। তো গোলাবে না কেমন? আর এই উপাধি, উপনাম, এগুলোকে মাথায় রাখবে। ঠিক, তো হর্ষবর্ধনকে শিলাদিত্য নামেও জানা যায়, আর তিনি পরম ভট্টারক নরেশের উপাধি ধারণ করেন। আগে বাড়ি। নেক্সট হচ্ছে হর্ষবর্ধন শশাঙ্ককে পরাজিত করে এবং কনৌজ অধিকার করে এবং সেটিকে নিজের রাজধানী বানায়। তো শশাঙ্ক হর্ষবর্ধনের যে দাদা রাজ্যবর্ধনের হত্যা করেছিল। তো হর্ষবর্ধন কি করলো? পরাজিত করলো। ঠিক আছে, হিসাবটা বরাবর করে দিল। তো হর্ষবর্ধন শশাঙ্ককে পরাজিত করে এবং কনৌজ অধিকার করে এবং সেটিকে নিজের রাজধানী বানায়। নেক্সট হচ্ছে হর্ষবর্ধনের সঙ্গে পুলকেশিন দ্বিতীয়ের নর্মদা নদীর তীরে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে হর্ষবর্ধনের পরাজয় হয়। হর্ষবর্ধনকে যুদ্ধে হারিয়ে দেয় কে? পুলকেশিন দ্বিতীয়। সব পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, এক্সামে কোয়েশ্চেন আসতেই থাকে। ঠিক আছে, যখন এমসিকিউ প্র্যাকটিস করবো দেখে নেবে। নেক্সট, হর্ষবর্ধনের শাসনকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে এসেছিলেন। আর এই কোয়েশ্চেনটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামে জিজ্ঞেস করেছিল। আর আমি তো এখানে একটা এক্সামেরই নাম নিচ্ছি,
যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পর, তখন দেখে নেবে কতগুলো এক্সামে জিজ্ঞেস করছে পয়েন্টগুলো। ঠিক আছে, তো ওই জন্য বারবার বলছি পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। পিডিএফ শেয়ার করা হবে, ভালো করে পড়ে নিও। ঠিক আছে, টাইম টু টাইম রিভিশন করতে থেকো। ওকে, তো হর্ষবর্ধনের শাসনকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে এসেছিলেন। দেখো এখানে হিউয়েন সাং এর ব্যাপারে একটা নোট দেওয়া আছে যে হিউয়েন সাংকে যাত্রীদের রাজকুমার, নীতির পণ্ডিত এবং বর্তমান সাক্ষ্যমুনি বলা হয়। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তিনটে নামই খুব ইম্পর্টেন্ট। হিউয়েন সাংকে যাত্রীদের রাজকুমার, নীতির পণ্ডিত এবং বর্তমান সাক্ষ্যমুনি বলা হয়। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে এবং বৌদ্ধ ধর্ম সংগ্রহ করতে ভারতে এসেছিলেন। ঠিক আছে, আর আমাকে বলো তো এনার সময় যখন হিউয়েন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতেন, তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে ছিলেন? আচার্য বলো। আর এটাও আমরা টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের সাথে পড়ে নিয়েছি, তো জানা দরকার। ঠিক আছে, তো উত্তরটা আমাকে জানাও কি হবে। নেক্সট হচ্ছে হর্ষবর্ধন 641 খ্রিস্টাব্দে নিজের রাজদূতকে চীনে পাঠান, তথা 643 এবং 645 খ্রিস্টাব্দে দুটি চীনা রাজদূত ওনার রাজদরবারে আসেন। তো এটা প্রাচীনকাল থেকে চীনাদের স্বভাব, একটাকে পাঠাবে ওরা দুটো পাঠিয়ে দেবে। এখন আমরা চীনের সাথে যে বাণিজ্য করি ট্রেড, তো ট্রেড সারপ্লাস হয় না, ট্রেড ডেফিসিট হয়। আমরা 1 টাকার মাল বিক্রি করলে ওরা 5 টাকার মাল বিক্রি করে দেয়। ঠিক আছে, ওই জন্য চীনের সাথে বাণিজ্যতে আমরা ট্রেড ডেফিসিট থাকি, ট্রেড সারপ্লাসের না। ইকোনমি যখন পড়াবো তখন ট্রেড ডেফিসিট কি, ট্রেড সারপ্লাস কি সব বোঝাবো, চাপ নেই। ওকে, চলো নেক্সট হচ্ছে হর্ষবর্ধন কাশ্মীরের শাসকের কাছ থেকে বুদ্ধের দন্ত অবশেষ বলপূর্বক প্রাপ্ত করেন। গৌতম বুদ্ধের যে দাঁতের অবশেষ সেটা বলপূর্বক প্রাপ্ত করেন। মাথায় থাকবে? চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে হর্ষের পূর্বপুরুষ শিব এবং সূর্যের উপাসক ছিলেন, আর শুরুতে হর্ষবর্ধনও নিজের কুল দেবতা শিবের পরম ভক্ত ছিলেন। তো দেখো শিবের ভক্ত কারা? হর্ষবর্ধনরা। তারপর একটু আগেই দেখলাম শশাঙ্ক শিবের ভক্ত ছিল, ওই জন্য বোধগয়ার যে বোধি বৃক্ষ ওটাকে কেটে দিয়েছিলেন। গুপ্তরা বিষ্ণুর উপাসক ছিল। ঠিক আছে, মৌর্য সম্রাট অশোক, তারপর কনিষ্ক, এরা কি ছিল? বৌদ্ধ ধর্মের অনুযায়ী ছিল। আর মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত, ইনি জৈন ধর্মের অনুযায়ী ছিলেন। তো কে কোন ধর্মটাকে ফলো করতেন এটাকে মাথায় রাখবে। ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম, গোলমাল করো না, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো হর্ষবর্ধন শুরুতে নিজের কুল দেবতা শিবের পরম ভক্ত ছিলেন, কিন্তু পরে চীনা যাত্রী হিউয়েন সাং এর সাথে সাক্ষাতের পর তিনি বৌদ্ধ ধর্মের মহাযান শাখাকে রাজ্যাশ্রয় দেন, রাজ্যে ওটাকে আশ্রয় দেন, রাজ্যাশ্রয় প্রদান করেন, তথা নিজেও সম্পূর্ণ বৌদ্ধ হয়ে যান। তো কি দাঁড়ালো? হর্ষবর্ধনও বৌদ্ধ ধর্মের অনুযায়ী ছিলেন, কিন্তু শুরুতে শিবের ভক্ত ছিলেন। মাথায় থাকবে, গোলাবে না তো। নেক্সট, হর্ষের সময় নালন্দা মহাবিহার বৌদ্ধ ধর্মের মহাযান শিক্ষার কেন্দ্র ছিল। এটা মহাযান হবে, মহাযান, টাইপ মিস্টেক হয়ে গেছে, এটাও মহাযান হবে, মহাজন হয়ে গেছে। তো হর্ষের সময় নালন্দা মহাবিহার বৌদ্ধ ধর্মের মহাযান শিক্ষার প্রধান কেন্দ্র ছিল। হর্ষের সময় প্রত্যেক 5 বছরে একটি সমারোহের আয়োজন করা হতো, যা মহামুখ্য পরিষদ নামে পরিচিত। এগেন ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, হর্ষের সময় প্রত্যেক 5 বছরে একটি সমারোহের আয়োজন করা হতো, যা মহামুখ্য পরিষদ নামে পরিচিত। তো কোয়েশ্চেন ফ্রেম করে দেবে যে নিম্নের কোনটি মহামুখ্য পরিষদের সাথে সম্পর্কিত? অপশন এ বৌদ্ধ ধর্ম, অপশন বি জৈন ধর্ম, অপশন সি শৈব ধর্ম, অপশন ডি বৈষ্ণব ধর্ম। ব্যাস, তখনই হাঁ করে দেবে। ওই জন্য বললাম ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। হর্ষের সময় প্রত্যেক 5 বছরে একটি সমারোহের আয়োজন করা হতো, যা মহামুখ্য পরিষদ নামে পরিচিত। হিউয়েন সাং স্বয়ং 6ষ্ঠ সমারোহে সম্মিলিত হয়েছিলেন। ঠিক আছে, হিউয়েন সাং 6ষ্ঠ সমারোহে সম্মিলিত হয়েছিলেন। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে বাণভট্ট। তো এগেইন ইম্পর্টেন্ট পয়েন্ট। বাণভট্ট হর্ষের রাজদরবারে সভাকবি ছিলেন, আর তিনি হর্ষচরিত ও কাদম্বরী রচনা করেছিলেন। নাম দুটো ইম্পর্টেন্ট। বাণভট্টের রচনা কি? হর্ষচরিত এবং কাদম্বরী। দেখো হর্ষবর্ধন নিজেও 3টি গ্রন্থের রচনা করেন, আর এই গ্রন্থ 3টির নামও ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার এক্সামে কোয়েশ্চেন আসে। তো হর্ষবর্ধন প্রিয়দর্শিকা, রত্নাবলী এবং নাগানন্দ, এই 3টে সংস্কৃত নাটকের রচনা করেছিলেন। ঠিক আছে, কিন্তু লোক কথায় শোনা যায় যে ধাবক নামক এক কবি হর্ষের কাছ থেকে পুরস্কার নিয়ে ওনার নামে এই 3টি নাটক লিখেছিলেন।
মানে লিখেছিল অন্য কেউ, কিন্তু হর্ষ তাকে পুরস্কার দেয়, মানে পয়সা দেয়, বুঝতেই পারছো, মোহরটা ধরিয়ে দিয়েছিল, তো বলে দিয়েছিল যে এর যে কপিরাইট এটা আমাকে দিয়ে দেয়, মানে আমি লেখক, ঠিক আছে। তো এটা লোক কথা, কেমন? তো লোক কথা নিয়ে অত মাতামাতি করে লাভ নেই। কোশ্চেন আসে যে হর্ষের লেখা গ্রন্থ কোনগুলি, তো কি হবে? প্রিয়দর্শিকা, রত্নাবলী এবং নাগানন্দ। মুখস্থ করে নিও, এখান থেকে এক্সামে কোশ্চেন আসে, আর একবার নয়, 1000 বার আসে, ঠিক? তো যখন এমসিকিউ সেট করব আমরা, তখন দেখে নিও, মিলিয়ে নিও। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে হর্ষবর্ধনকে ভারতের অন্তিম বা শেষ হিন্দু শাসক বলা হতো, কিন্তু না তো সে কট্টর হিন্দু ছিল, না তো সম্পূর্ণ ভারতের শাসক ছিল। কি বললাম একটু আগে, যে উত্তর ভারতে প্রভুত্ব স্থাপিত করেছিল, তো নর্থ ইন্ডিয়া। তো উত্তর ভারতকে কি তুমি সম্পূর্ণ ভারত বলতে পারবে? পারবে না। তো ওটাই বলা হয়েছে যে না তো সে কট্টর হিন্দু ছিল, আর না তো সে সম্পূর্ণ ভারতের শাসক ছিল, ঠিক আছে। তো এই যে স্টেটমেন্টটা, এটা ভুল। হর্ষবর্ধনকে ভারতের অন্তিম হিন্দু শাসক বলা, এটা ঠিকঠাক জাস্টিফাই করা হবে না যদি বলা হয়, তাই তো? তো মাথায় রাখবে। নেক্সট হচ্ছে হর্ষবর্ধনের অধীনস্থ শাসকদের মহারাজ অথবা মহাসামন্ত বলা হতো। হর্ষবর্ধনের মন্ত্রী পরিষদের মন্ত্রীকে সচিব বা অমাত্য বলা হতো, ঠিক আছে। তো হর্ষবর্ধনের অধীনস্থ শাসকদের মহারাজ অথবা মহাসামন্ত বলা হতো, এবং হর্ষের মন্ত্রী পরিষদের মন্ত্রীকে সচিব বা অমাত্য বলা হতো, মাথায় রাখবে। নেক্সট, প্রশাসনের সুবিধার জন্য হর্ষবর্ধনের সাম্রাজ্য কয়টি প্রান্তে বিভাজিত ছিল, এবং প্রান্তগুলিকে কি বলা হতো? ভুক্তি বলা হতো। এগেইন ইম্পর্টেন্ট পয়েন্ট। তো প্রশাসনের সুবিধার জন্য হর্ষবর্ধনের সাম্রাজ্য কয়টি প্রান্তে বিভাজিত ছিল, এবং প্রান্তগুলিকে ভুক্তি বলা হতো। প্রত্যেকটি ভুক্তি শাসকদের রাজস্থানীয়, উপরিক এবং রাষ্ট্রীয় বলা হতো, ঠিক আছে। প্রত্যেকটা ভুক্তি শাসকদের রাজস্থানীয়, উপরিক অথবা রাষ্ট্রীয় বলা হতো, মাথায় রাখবে। এবার দেখো, এখানে একটা নোট দেওয়া আছে যে হর্ষচরিতে প্রান্তের শাসকদের জন্য লোকপাল, ইম্পর্টেন্ট পয়েন্ট, কেমন? লোকপাল শব্দটি ব্যবহার করা হয়েছিল। এবার আমাকে বলো, লোকপাল, বর্তমান ভারতে লোকপাল বিল কখন পাশ হয়, কোন সালে পাশ হয়, প্রথম লোকপাল কে ছিলেন, আর বর্তমান লোকপাল কে আছেন? তো যদি কারো এই 4টে কোয়েশ্চেনের আনসার জানা থাকে আমাকে জানো, তাহলে আমারও জানা হবে কার কি লেভেল, কেমন ছেলে মেয়ে আমার ক্লাসে পড়াশুনো করছে, ঠিক আছে। আর এই বিষয়গুলো যখন আমরা সংবিধান পড়বো তখন ডিটেলসে পড়বো, ঠিক? কথা উঠলো তাই জিজ্ঞেস করে নিলাম, ঠিক আছে। কারো যদি জানা থাকে অবশ্যই জানাবে। ওকে, তো হর্ষচরিতে প্রান্তের শাসকদের জন্য লোকপাল শব্দটি ব্যবহার করা হয়েছিল। নেক্সট হচ্ছে ভুক্তির বিভাজন জেলায় হতো, আর জেলার সংজ্ঞা ছিল বিষয়, যার প্রধান ছিলেন কে? বিষয়পতি। আর বিষয়ের অন্তর্গত অনেকগুলি পাঠক থাকতেন। পাঠক মানে কি? আধুনিক যে তহসিল, ঠিক আছে। তো বিষয়ের অন্তর্গত অনেকগুলি পাঠক থাকতেন, এগুলো ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ওকে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে গ্রাম প্রশাসনের সব থেকে ছোট একক ছিল, ঠিক আছে। সব থেকে ছোট একক গ্রাম ছিল, মাথায় রাখবে। আর গ্রাম প্রশাসনের প্রধানকে গ্রামাক্ষ পটলিক বলা হতো, ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আরো একটা কোশ্চেন হয়, অক্ষ পটলিক। অক্ষ পটলিক কাকে বলা হতো? তো যারা রাজস্ব এবং আয় ব্যয়ের নিরীক্ষণ করতেন তাদেরকে অক্ষ পটলিক বলা হতো। অক্ষ পটলিকের বর্তমান নাম কি? অ্যাকাউন্টেন্ট জেনারেল, ঠিক আছে। তো যখন সংবিধান পড়বো তখন দেখবো অ্যাকাউন্টেন্ট জেনারেল, সলিসিটর জেনারেল, ক্যাগ, ঠিক আছে, এগুলো কি। তো গ্রাম প্রশাসনের প্রধানকে গ্রামাক্ষ পটলিক বলা হতো, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে পুলিশ কর্মচারীদের চার্ট এবং ভাগ বলা হতো, এগেন ইম্পর্টেন্ট। এবং দণ্ডপাশিক তথা দাণ্ডিক পুলিশ বিভাগের অধিকারী ছিলেন। অধিকারী মানে কি? অফিসার, ঠিক আছে। তো অফিসারদের দণ্ডপাশিক আর দাণ্ডিক বলা হতো, আর যারা সাধারণ কর্মচারী থাকতো পুলিশে তাদেরকে চার্ট এবং ভাট বলা হতো, মাথায় থাকবে। এবার দেখো, হর্ষচরিত অনুযায়ী হর্ষের যে মন্ত্রী পরিষদ ছিল তার একটা লিস্ট দেওয়া রয়েছে। কি বলছে দেখো, ভান্ডি, ভান্ডি মানে কি? প্রধান সচিব। সিংহনাদ, প্রধান সেনাপতি। কুন্তল, অশ্বসেনার প্রধানকে কুন্তল বলা হতো। আর স্কন্দগুপ্ত, গজ সেনা, হাতির যে সেনা ছিল, তো সেই হাতি সেনা বা গজ সেনার প্রধানকে স্কন্দগুপ্ত বলা হতো, ঠিক আছে। তো ভান্ডি, সিংহনাদ, কুন্তল আর স্কন্দগুপ্ত, মাথায় রাখবে, ঠিক আছে। ভান্ডি প্রধান সচিবকে বলা হতো, সিংহনাদ প্রধান সেনাপতিকে বলা হতো, কুন্তল অশ্বসেনার প্রধানকে বলা হতো, মানে ঘোড়ায় যে সেনা থাকতো তার প্রধানকে বলা হতো, আর স্কন্দগুপ্ত গজ সেনার প্রধানকে বলা হতো,
মাথায় থাকবে? চলো আগে পড়ছি। নেক্সট হচ্ছে অশ্ব সেনার অধিকারীদের, অধিকারী মানে কি? অফিসার। তো অশ্ব সেনার যে অফিসার বা অধিকারীদের বৃহদেশ্বর বলা হতো, ইম্পর্টেন্ট। আর পায়ে চলা সেনাদের অধিকারীদের বলাধিকৃত বা মহাবলাধিকৃত বলা হতো, ঠিক আছে? তো অশ্ব সেনার অধিকারীদের বৃহদেশ্বর, আর পায়ে চলা যে সেনা সৈন্যদের যে অধিকারী তাদেরকে বলাধিকৃত বা মহাবলাধিকৃত বলা হতো। নেক্সট হচ্ছে হর্ষচরিতে সেচ কাজের জন্য তুলা যন্ত্র, জল পাম্পের উল্লেখ পাওয়া যায়। তো দেখো হর্ষচরিতে তুলা যন্ত্রের উল্লেখ আছে, এটা কি ছিল? জল পাম্প, মানে সেচ কাজের জন্য ব্যবহার করা যন্ত্র। তো আমরা একটু আগে দেখলাম যে রাহট বা পার্সিয়ান হুইল, আর একটা ছিল ঘন্টি যন্ত্র বা ঘটি যন্ত্র, আর এখানে কি দেখছো? তুলা যন্ত্র। তো একদম মিক্স করবে না, ঠিক আছে? তো যদি কোয়েশ্চেন ফ্রেম করে দেয় যে হর্ষচরিতে সেচ কাজের জন্য ব্যবহৃত নিম্নের কোন যন্ত্রের উল্লেখ, অপশন বি ঘন্টি যন্ত্র, অপশন সি আরাঘাট্টা, অপশন ডি তুলা যন্ত্র। তো কনফিউজ হবে না, ঠিক আছে? আর এই জায়গাগুলো থেকে কোশ্চেন করে, ওই জন্য বারবার সাবধান করছি, ঠিক আছে? মাথায় রাখবে এগুলো। হর্ষের শাসনকালে মথুরা সুতি বস্ত্র নির্মাণের জন্য প্রসিদ্ধ ছিল। মথুরা সুতি বস্ত্র নির্মাণের প্রসিদ্ধ কেন্দ্র ছিল হর্ষের শাসনকালে, মাথায় রাখবে। ওকে, আর আজকে লাস্ট পয়েন্ট হচ্ছে প্রাচীন ভারতের পুষ্যভূতি বংশের সম্রাট হর্ষবর্ধনের শাসন ব্যবস্থায় অক্ষপাটলিক। তো অক্ষপাটলিক একটু আগেই বোঝালাম, এই যে গ্রামাক্ষপাটলিক আর অক্ষপাটলিক, ঠিক আছে? তো অক্ষপাটলিক বা অ্যাকাউন্টেন্ট জেনারেল, এর কাজ কি ছিল? তো এর কাজ ছিল রাজস্ব ও আয় ব্যয়ের হিসাব দেখা, হিসাব রক্ষক ছিল এবং প্রধান হিসাব নিরীক্ষক ছিলেন, ঠিক আছে? তো এই ছিল টপিক নাম্বার 1.17, পুষ্যভূতি বংশ বা বর্ধন বংশ। এর বেশি কিচ্ছু পড়তে হবে না, কিচ্ছু জানতে হবে না। এক্সামে যদি আসে এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন করে তো এখান থেকেই আসবে, ঠিক আছে? তো ভালো করে পড়ে নেবে, পিডিএফ শেয়ার করব। ওকে, চলো আগে বাড়ছি। তাহলে আজকের ক্লাস এতটাই থাক, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।